কে হয় তোমার? তোমার আগের পক্ষের না এই পক্ষের? আগের পক্ষের, মানে এই দাদার বোন, তাই তো? আচ্ছা, তোমার দ্বিতীয় বরের সাথে এনার কি সম্পর্ক? হ্যাঁ, স্বামী। কে? চিরঞ্জিত রায়। আচ্ছা, আপনারা সকলে দেখলেন, এই দাদা হচ্ছে এই দাদা এই বোনের ভাই, এরা ভাই বোন। চিরঞ্জিত রায় হচ্ছে এনার স্বামী, উনি বিয়ে করেন এনাকে। ওনার বউকে নিয়ে চিরঞ্জিত বাবু পালিয়ে বর্তমান বাড়িতে সংসার করছে এবং এই দিদি ভাইকে দূর করে দিয়েছে দুটো বাচ্চা সমেত। এবং উনি সম্পর্কটা তোমাদের বোঝাতে পারলাম। ননদের বরের সাথে মোটামুটি ভাই বোন, মানে আমার ননদ, মানে বোঝাতে সুবিধা হবে, একেবারেতে ননদ আর স্বামী থাকে। ননদের বর চিরঞ্জিত ননদের বরের সাথে পালিয়েছে দাদার বউ, মানে বৌদি। আর চিরঞ্জিত কি করেছে, 2 বাচ্চা সমেত বউকে তাড়িয়ে দিয়েছে। এটা এখন বর্তমান সময়, এখন এরকমই সময় যাচ্ছে, আর এরকমই সব সিচুয়েশন, সব মানে সব দেখো ওয়াইটিতে ভরে গেছে। শোনো, ডিভোর্স না দিয়ে, উনাকে ডিভোর্স দেয়নি, এ এখানে সংসার করছে এবং বাচ্চা হয়ে গেছে, ছেলে বাচ্চা। সমাজ কোথায় গেছে? মানে সম্পর্কে কি দাঁড়াচ্ছে? সম্পর্কে ভাইয়ের বউ আর সতী। একদিকে ভাইয়ের বউ মানে ভাই বউ মানে বৌদি বা দাদা, ভাইয়ের বউ মানে ভাইয়ের বউ, ছোট ভাই। বুঝতে পারছেন সমাজ কোথায় গেছে? এগুলো আমাদের জন্য হচ্ছে, কারণ আমরা গ্রামবাসীরা আমাদের পরিবেশটা নষ্ট করছি। আমরা গ্রামের মানুষ যদি এগুলো সাপোর্ট না করি, কোনো জায়গা থেকে কোনো মহিলাকে যদি কোনো পুরুষ নিয়ে আসে, বিবাহিত মহিলা, আমরা যদি এগুলো সাপোর্ট না করি, তাহলে কিন্তু এরা এরকম ভাবে করতে পারে না, এদের অধিকার নেই। আমরা এগুলো সাহস দিচ্ছি এদের। আপনারা কি বলছেন? আমি ঠিক বলছি? হ্যাঁ। আজকে এই মেয়েটা অসহায়, আপনারা গ্রামের মানুষ থাকতেও এ ওই বাড়ি থেকে চলে এসে এখানে সংসার করছে। আপনারা দাঁড়ালেন না কেন? আপনারা বলুন তো, এই মেয়েটার কি দোষ, এর কি অন্যায়? ছি 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 ছি। আজকে বলুন, আমি কিন্তু সমঝোতা করতে এসেছি, মারপিট দাম। দেখো, আজকে এই টুনি দিদি বলো, এই কাবলি ছোলাই বলো, বা অন্য এইগুলোই বলো, আজকে সত্যি করাপশান এমনভাবে বেড়ে গেছে, এমন এমন এমন, কাকে ছেড়ে কাকে ভালো বলবো, কাকে ছেড়ে কাকে বোঝাবো, কাকে ছেড়ে কাকে বলবো যে এটা করো না বা এটা করো, জ্ঞান তো দিতে ইচ্ছাই করে না। মানে এখন সত্যি বলছি, বিয়েটা যেন মনে হচ্ছে কি গলার কাটা হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ বিয়ে করো, বিয়ে করার পর কিছুদিনের মধ্যে ডিভোর্স দাও। বিয়েও যেমন হচ্ছে, ডিভোর্স তার থেকে বেশি হচ্ছে। আর ডিভোর্সে যদি লং প্রসেস হয়ে যায়, ডিভোর্স না দিয়ে সব যে যার মতো একটা করে সংসার পেতে নিচ্ছে। যেমন দেখো, টেপি বেরিয়ে যাওয়ার পরে ডিভোর্স দেবে না, অথচ সংসার করছে, এবং সেই সংসারে মা নিয়ে, বাবা নিয়ে, পাড়া প্রতিবেশী নিয়ে, আত্মস্বজন, একদম টুনি দিয়ে এই কথাটা কোথাও না কোথাও কি ঠিক বলেছে যে আমরা সমাজে এগুলো করছি বা আমরা মেনে নিচ্ছি বলে এরা করতে সাহস পাচ্ছে। সত্যিকারে আমরা মেনে নিচ্ছি বলেই। আজকে টেপির মা বাবা যদি না মেনে নিত, টেপিকে সংসার করতেই হতো। আজকে যদি টেপির মা বাবা একটু মেয়েটাকে বোঝাতো, বা ফোকলাকে এই মানে এরকম নোংরা কাজের জন্য যদি মানে না দিত, জায়গা না দিত, তাহলে টেপি কিন্তু সংসারটা করতে বাধ্য হতো। একটা সময় আমরা ছিলাম বাধ্যবাধকতার মধ্যেই থাকতাম, কিন্তু এখন আর নেই। এখন মানুষ একটা সম্পর্ক আরেকটা সম্পর্ককে মানেই না। ননদের বর, মানে আমি যার সংসার ভাঙছি সে যে আমারই ঘরের একজনা, সেটা ভুলে যাচ্ছে। মানে ঘরে ঘরেই সংসারের পর সংসার পেতে পেল। মানে ননদের পেটে 2টো বাচ্চা অলরেডি আছে, তারপরেও আবার মানে ভাইয়ের বউয়ের সাথেও বিয়ে করে একটা বাচ্চা ইয়ে করে ফেলেছে। মানে ভাবো, সত্যি এই সমাজটা, এখন সমাজের অবস্থা দুরবস্থা। এখন যেন মনে হচ্ছে শুধু ওই একটা কাজের জন্যই আমাদের সমাজ সিস্টেম চলছে, বাদবাকি সম্পর্কের কোনো মামাসি নেই। প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও মানে এই রকম একটা নোংরা পরিস্থিতি আর নোংরা একটা পরিবেশ, নোংরা থেকে নোংরা অবস্থা হয়ে রয়েছে। এখন নতুন ঘটনা চলছে, প্রিয়া। টুনিদির এই ঘটনাটা দেখালাম। এইবার এখন ইদানিংয়ে বেশ ভালোভাবে চলছে প্রিয়ার ভিডিওতে, যেটুকু একটু দেখছিলাম প্রিয়ার ভিডিওতে,
প্রিয়ার হাজব্যান্ডকে নিয়ে প্রিয়ার প্রবলেম হয়েছে, যেটা নিয়ে প্রিয়া অপেক্ষা করে যে ওকে নিয়ে কারা কারা ভিডিও করছে। আমি এই কথাটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম, কারণ সবাই বলেছো যে কন্ট্রোভার্সি ভিডিও কেন তুমি ইয়ে করো। দেখো, এটা ওর কাছে একটা কন্টেন্ট। ও মানুষকে কিছু তো বলবে, কি করবে, কিছু তো বলবে, বলতে গেলে তো কিছু বলতে হবে, তার পাল্টা আবার কেউ কিছু বলবে, তবেই তো ভিডিওটা কন্টিনিউ চলবে। যেমন আমরা আজকে ঘোড়াকে আমি কিছু বললাম, ঘোড়া সেইটা নিয়েই আবার একটা কিছু বললো, সেটা নিয়ে আবার আমি একটা কিছু বললাম, আবার ঘোড়ার একটা কিছু বললো, এটাতে দেখো একটা করে কিছু বলা বলি চলছে। আমরা ফোনাফোনি করে কথা বলছি না, বলা বলি করে, মানে ভিডিও করে বলে বলে চলছে। যেমন ভিডিও কল করেছে গীতাদিকে, গীতাদি একটা ভিডিও নামিয়েছে, যেটা দেখে গীতাদিকে ভিডিও কল করেছে, ভিডিও কল করে এবার যেটা হলো সেটা নিয়ে আবার গীতাদি একটা কন্টেন্ট করলো। আবার গীতাদিকে যে ভিডিও কল করেছে, গীতাদির ভিডিওতে কোথাও না কোথাও প্রিয়া হার্ট হয়েছে, সেটা নিয়ে প্রিয়া একটা ভিডিও কল, মানে এটা একটা চলছে, এটা একটা কন্টেন্ট। এগুলো ধরে নাও, এগুলো একটা কন্টেন্ট। যে সন্দীপ আমায় কি বললো, সন্দীপ আমায় কী বললো বলে আমি একটা ভিডিও শুরু করে দিলাম। সন্দীপ আমায় ফোন করেছে, সন্দীপ আমায় এই বলেছে, সন্দীপ আমায় সেই বলেছে, সন্দীপ আমার হাতি বলেছে, সন্দীপ আমায় ঘোড়া বলেছে, সন্দীপ আমাকে বোঝানোর চেষ্টা করছে, সন্দীপ সন্দীপ করে, এটা একটা কন্টেন্ট। আবার সন্দীপ ওইদিকে আমার প্রতি রাগ করে তুমি আমার দিদিকে কেন রুমালি বলছো, হ্যান করছো ত্যান করছো বলে ও একটা ভিডিও করলে, এটা একটা কন্টেন্ট। দেখো, রিয়েল ঘটনা একটা আলাদা জানিয়ে থাকে। যেমন ও যখনই একটা ভিডিও নামিয়েছে, তারপরে আমি কিন্তু একটা অ্যান্সার দিয়ে স্টপ করে দিয়েছি, আমি আর এটাকে ঘাঁটিনি, কারণ এটাকে যদি আমি যত ঘাঁটতাম এটাকে ঘেঁটে গু গোবর হয়ে যেত। এবার আমি এই গু গোবর করতে চাইনি। আমি চাইনি যে এই যে একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক তৈরি করার পর একবার নেগেটিভ একবার পজিটিভ, একবার নেগেটিভ একবার পজিটিভ, একবার ভালো একবার মন্দ, একবার মন্দ একবার ভালো, এটা করতে আমি চাইনি। তার জন্য ও যেটা বলেছে, যেটাই বলেছে, সন্দীপ প্রথমে একটা কথা বলেছে যুক্তি দিয়ে, সেটা আমি আমার মতো করে বুঝিয়ে স্টপ করে দিয়েছি। আর পরিষ্কার সেটা ভিউয়ার্সও বুঝেছে, সেটা ক্রিয়েটার্সও বুঝেছে, সেটা সন্দীপও বুঝেছে। তারপরে সেকেন্ড টাইমে সন্দীপের যে বক্তব্য ছিল, সন্দীপ বলে দিয়েছে, আমি তার কোনো অ্যান্সার ব্যাক করিনি, কারণ ওর যেটা ভালো লেগেছে ও সেটা বলে দিয়েছে। এবার এই কোশ্চেন অ্যান্সার খেললে পারে না, অনেক দূর যাওয়া যায়। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সারের মধ্যে ওরা ওদেরকে কোশ্চেন করবে, অ্যান্সার করবে, তার মধ্যে আমরা দুটো তরফের মানুষকেই কিন্তু বলার সুযোগ পাবো। আর দুটো মানুষকে বলার সময় আমরাও আমাদের যুক্তি তর্কটা বুঝিয়ে সুন্দর করে তুলে ধরবো, তাই না? সুন্দর করে তুলে ধরবো। যেমন প্রিয়ার দোষ আছে, প্রিয়ার 100% দোষ আছে, তেমন গীতাদিরও দোষ আছে। গীতাদির ধৈর্য শক্তি একদম কম। গীতাদির মানে দেখো, এটা প্রফেশনালি যদি নাও তাহলে ধৈর্য রাখার দরকার নেই, যদি প্রফেশনালি নাও, কারণ প্রিয়ার কি হলো না হলো জেনে লাভ নেই। প্রিয়া কন্টেন্ট দিয়েছে, সেই কন্টেন্টটা আমরা মার্কেট থেকে তুলে নেব, সেটা হিসেবে তাহলে ভালোবাসি এটা বলা যাবে না, তাহলে তার প্রতি ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে, আবেগ আছে, তার ভালো চাই এটা বলা যাবে। যদি আমি ভালো চাই তাহলে তার প্রবলেমটাকে বোঝার চেষ্টা করব, যে সত্যি কি আদৌ প্রবলেম ঘটছে, না এটা কোথাও ও কন্টেন্ট তৈরি করছে। যদি কন্টেন্ট তৈরি করে তাহলে বুঝতে হবে যে কন্টেন্টটা কেন করছে, তাহলে তার সাথে একটা সুন্দরভাবে আলোচনা, যে তুমি এই বিষয় নিয়ে যদি কন্টেন্ট করো তোমাকে কিন্তু এই কথাগুলো শুনতে হবে মার্কেট থেকে, সেইভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু এগুলো কন্টেন্ট করো, নাহলে করো না। তোমাদের সুন্দর ফ্যামিলি, তো এটা কিন্তু প্রিয়ার যেটা কথা, প্রিয়া বলতে চাইছে যে আমি আমার দুঃখটা শেয়ার করব, আমি মানুষকে ভুল বোঝাবো, আমি মানুষের কাছে সিম্প্যাথি নেব, যেটুকু বলার দরকার সেটুকু বলবো, ঠিক ওই মিশিলি জিলির মতন। ঘটনা কি সেটা বলবে না, কিন্তু অশান্তি হচ্ছে এটা বলবে। আসলে কি অশান্তি সেটা বলবো না, এটা আমি বলতে পারছি না, এটা আমার ভেতরের অনেক কিছু আছে, বলতে পারছি না। তাহলে লোকেই ধরে নিক তোমার হাজব্যান্ড জুয়া খেলে, তুমি বলতে পারছো না তোমার হাজব্যান্ড পরকীয়া করে না। যেমন রিম্পা বলেছে হাজব্যান্ডকে ধরে রাখতে হয়, না ধরে রাখলে আবার পরকীয়ার মধ্যে যুক্ত হয়ে যাবে কিনা, যেটার যুক্তিটা ওর ভালো লাগেনি, যে যুক্তিটা আবার প্রিয়ার ভালো লাগেনি, সেখানে আমি বলছি তাহলে তোমার বর, তাহলে তোমার 100% তোমার বরের প্রতি ভরসা আছে, বিশ্বাস আছে যে তোমার বর পরকীয়া করবে না। যদি পরকীয়া করার হয় তাহলে তোমার কাছে থেকেও পরকীয়া করতে পারে, তার মানে তোমার বরের প্রতি তোমার 100% ভরসা আছে যে পরকীয়া করবে না। তাহলে কী করে? নেশা করে, জুয়ো খেলে, পয়সার মানে তুমি যে রোজগার করো সেইখান থেকে পয়সা নিয়ে, বা তোমার কাছ থেকে পয়সা হেল্প নিয়ে নানান এমন আলতু ফালতু বিজনেসে লাগায়, যেখানটায় কোনো রকমভাবে রিকভারি হয় না বা টাকাটা ওঠে না।
সেই কারণে তোমাদের স্বামী স্ত্রীর একটা মনোমালিন্য মার্কেটে ছুড়ে দিয়ে তোমরা যে টাকাটা লস তোমার বর করেছে সেটা তুমি ওয়াইটি থেকে তুলে নিতে চাও। দেখো, স্বামীর প্রতি যদি তোমার এতটা ভরসা, তার মানে তোমার স্বামী একদম সৎ। আমি একদম ধরে নিয়েছি, কারণ প্রিয়ার চোখে মুখে বোঝা যায় প্রিয়া প্রিয়ার স্বামীকে ভীষণ ভালোবাসে, প্রিয়ার স্বামীও প্রিয়াকে ভীষণ ভালোবাসে। ওরা অ্যাকচুয়ালি মেড ফর ইচ আদার। একদম এখানটায় আমি প্রিয়ার হাজব্যান্ডের মধ্যে কোনো সময় আমি দেখিনি ওদের মধ্যে ধরা। আর একটা কথা বলছি, কুচবিহার বা ইসলামপুর বা নর্থ বেঙ্গলের মানুষদের কথা বলছি, হ্যাঁ এদের কিছু জিনিস আছে, নেচার আছে, এরা একগুয়ে, বা এরা বইয়ের পায়ের নিচে একেবারে সেই ভেড়া হয়ে বা কুকুরের মতন হয়ে চলে না, যে বউ জল উঁচু বললো তো উঁচু, নিচু বললো তো নিচু, না, কিন্তু একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে না, কোঅপারেট করে বেশ। প্রিয়ার হাজব্যান্ডের দুজনের প্রতি ভালোবাসাও আছে। আর প্রিয়ার হাজব্যান্ড প্রিয়াকে যথেষ্ট ব্লগিংয়ে হেল্প করেছে। আজকের প্রিয়া রাতারাতি তো প্রিয়ার হয়ে ওঠেনি, সেই সময় যখন থেকে শুরু থেকে ব্লগ করছিল সেই সময় থেকেও প্রিয়াকে প্রচুর হেল্প ওর হাজব্যান্ড করেছে, যেগুলো দেখেছি। হ্যাঁ, অর্থনৈতিক কন্ডিশনটা একদম খারাপ ছিল, যেটা অনেকে সত্যি খারাপ থাকলেও তুলে ধরতে দেয় না। কোথাও না কোথাও ইগোর প্রবলেম থাকে, যে না পেটে ভাত নেই কিন্তু তবু আমরা সমাজকে জানাবো না। অনেকে আছে জল খেয়ে থাকবে তবু বাইরের লোককে জানতে দেবে না সে জল খেয়ে কাটাচ্ছে। এগুলো কিছু মানুষের নেচার, এগুলো ওই দিককার মানুষেরই বেশিরভাগ নেচার। কিন্তু সেই জায়গায় এই হাজব্যান্ড ওয়াইফ দুজনার যে কষ্টটা তুলে ধরেছে, অভাব অনটন, তারপরে হচ্ছে বিয়ে দুরকমভাবে, মানে ওরা রাজবংশীয় আর এরা কি মানে অন্যরকম ইয়ে, দুরকম, ওদের কাস্টের ভেতরেই দুরকম ভাগের মধ্যে বিয়ে করেছে। সে জায়গায় ওদের বাড়িতে আরেকটা মুসলিম মেয়ে, যেটা জানো তোমরা, ওর ওই ইয়েতে বিয়ে করেছে, ওর জন্য এ জেল খেটেছে, সেই সব কাহিনী, জেল কাটা কাহিনী, হিন্দু মুসলিমের বিয়ে, এগুলো একটা করে ট্রেন্ডিং, কিন্তু একদম মানে গরম বাজার করা খবর। প্রথমত অভাব একটা বিশালভাবে মানুষের মন কাড়ে, দ্বিতীয়ত কাস্ট প্রবলেমের বিয়ে, তৃতীয়ত বাচ্চা যদি সত্যি থাকে সেইখানটায় যদি অভাব থাকে, বাচ্চাকে পেট ভরে খেতে না দিতে পারে মা বাবা, স্বামীর কাজ না থাকা, আর মাটির ঘর পরিবেশ সেগুলোই পরিশ্রম করা, এগুলো মানুষের কাছে ভীষণ চুম্বক আকর্ষণীয় কন্টেন্ট। আর তার মধ্যে প্রিয়া কিন্তু সত্যি গুছিয়ে, ওই একটা টিনের ঘরের মধ্যে রান্নাঘর নিয়ে গুছিয়ে, মিটকেস নিয়ে বাজার করা, রান্না করা, সংসারে ঘর দুয়ার গুছিয়ে টিপটপ রাখতো। আবার ওর ভেতরেও বেশ সুন্দর শহরের রান্না, গ্রামের ভেতরেও বেশ ভেতরে, মানে ওর চাল চলনগুলো বেশ, চাটা বেশ সুন্দর কাপে, চা বেশ ফেন্সিভাবে ঢালা, এবং সেই চাটা নিয়ে গিয়ে বসে খাওয়া, মানে একটা সুন্দর, ক্যামেরাটাও বেশ গুমতো ছিল ভাই, নালে এত বড় ব্লগার তার হতে পারতো না, তাই না? গ্রামের মধ্যেও একটা সুন্দরভাবে প্রেজেন্ট, যেটা বলা হয় মানে প্রেজেন্ট করা, প্রেজেন্টেবলটা খুব সুন্দর ছিল, ভালো লাগতো, সুন্দরও লাগতো। তার জন্য মানুষ ভালোবাসা দিয়েছে। কিন্তু কনফিউজিং তৈরি করতো, যেহেতু ওর বর ওই দেওর মুসলিম মেয়ের সঙ্গে বিয়ে করেছে বলে কেউ ওদের নাম দিয়ে দিয়েছে, তার জন্য একটু জেল খাটতে হয়েছে। এই থানা, পুলিশ, কোর্ট কাছারি, এইগুলোকে ও বেশ সুন্দর করে তুলেছে। তা এখন কন্টেন্টের তো অভাব, এখন মোটামুটি অভাব মিটে গেছে, সংসার সাজানো হয়ে গেছে, ছেলের ট্রিটমেন্ট হয়ে গেছে। তারপরে তো ছিল ছেলের থ্যালাসিমিয়া ধরা পড়া। থ্যালাসিমিয়াটা ভয়ঙ্কর রোগ না, থ্যালাসিমিয়া একটা কাস্টের মধ্যেই থাকে, ওদের ব্লাডে এই প্রবলেমটা থাকে। তা ওই শ্বেতকণিকার ব্যাপারটা একটু বেড়ে যায়, সেই কারণে বারবার ওকে ব্লাড দিতে হয় লোহিত কণিকাটাকে ঠিক রাখার জন্যে। এই থ্যালাসিমিয়া ওদের বাড়িতে ওই মৃদু কল্পনা আর ওরা মানে সবকটা ওদের ওই পরিবেশে, ওই এরিয়ায় বেশিরভাগ লোকেরই এইটা, যেহেতু ওরা একই কাস্টের মধ্যে বিয়ে হয় বলে নাকি এরকম, আমি শোনা কথাটা তোমাদের বলছি। কিন্তু তো সেখানে থ্যালাসিমিয়া নিয়ে বোন মেরো ট্রান্সপ্লান্ট, তারপরে মানে সে বড় বড় চিন্তা, বড় বড় কথা, বড় বড় অঙ্ক, এত বড় বড় অঙ্ক। তারপরে দেখা গেল রাতেই ও বেশ সুন্দরভাবে প্রবলেম সব সলভ করে নিল। এইবার সে টাকা তোলার পর সেই নিয়ে প্রবলেম, তারপরে বিজনেস, সব কিছুকে কাটিয়ে উঠে এখন ও প্রেগনেন্ট। এবার প্রথম বেবি বড় হয়েছে, সেকেন্ড বেবি হবে। এই সময় কন্টেন্ট কি, স্বামীর সাথে ঝগড়া। কী নিয়ে ঝগড়া? স্বামীর সাথে তোমার ঝগড়াটা কী নিয়ে? এখন হয়তো বর তোমার বাড়িতে নেই, তোমার বর গেছে তোমার দেশের বাড়িতে, অর্থাৎ তোমার শ্বশুর বাড়ি এসছে, অবশ্যই লং জায়গা, লং ডিস্টেন্স,
ও কোথায়, ও এক জায়গায় আছে, ওর হাজব্যান্ডকে হয়তো বাড়ি পাঠিয়েছে যে যাও তুমি 2-4 দিন বাড়িতে ঘুরে আসো। এই সময় তুমি কনফিডেন্সের সাথে বলছো যে ক্যামেরা তোমরা যখন পারো আমায় ভিডিও কল করো, আমি দেখিয়ে দেবো। তোমার হাজব্যান্ড রাগ করে এবং শ্বশুরবাড়ি আছে, এখন তুমি যখন মন চাইবে দেখাবে। আসলে রাগ করে আছে না সত্যি মানে কাজের জন্য এসছে, বা মাকে বা বাবাকে দেখাশোনা, বাড়িগুলো খালি সেটা দেখাশোনা, তোমার বাপের বাড়ি আছে, এইদিকে এই বাগান করেছো, ওই বাড়ি করেছো, নানান দিকে নানান ব্যবস্থা করেছো। তো সেইগুলো দেখাশোনা করার জন্য তো হয়তো 2-4 দিনের জন্য তোমার বর বাড়িতে আসতে পারে। মাসে হয়তো 7-8 দিন তোমার বর এখানে থাকলো, বাকি দিন তোমার কাছে থাকলো, বা বাকি দিনে 15 দিন হয়তো এইদিকে থাকলো, 15 দিন ওইদিকে থাকলো। এখন 15 দিন করে তোমাদের ঝগড়া হবে, তোমার বর বাড়ি থাকবে না, মানে কাজের জন্য এলো, ওটাকে ঝগড়া বলে তুমি যদি চালিয়ে দাও, কি বলবো? কি আমি ঝগড়াটা কি নিয়ে, কষ্টটা কি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে পারবো না, কিন্তু আমি শেয়ার করছি যে এইটা নিয়েও ভিডিও করতে হবে আমি ভাবতেও পারিনি। আজকে সত্যিকারের আজকের দিনে আমি ভিডিও করব সেটা আমি ভাবতেও পারছি না। স্বামীকে ছেড়ে আমি কি ভুল করলাম এটা আমি ভাবতেও পারছি না। এই সব টাইটেলগুলো দিলে মানুষ কি ভাববে তোমরা বলো, আমাকে বলো তোমরা, এইসব টাইটেলগুলো দিলে কী হবে? এই বিষয়টাও যে তোমাদের কাছে তুলে ধরতে হবে ভাবতেও পারিনি, জীবনে ভাবিনি যে এই বিষয় নিয়ে তোমাদের কাছে ভিডিও করতে হবে। এগুলো কি? হ্যাঁ, আজকাল সত্যিকারে বলছি, বিষয়টা হচ্ছে ইউটিউবটা না রঙ্গমঞ্চ, যাত্রাপালা। আমরা যে সিরিয়াল দেখি, সিরিজ দেখি, তাই সেই সিরিজগুলোর ভেতরেও যখন মিল হয়ে যায় তখন কাহিনী শেষ হয়ে যায়। তাই এদের তো অফুরন্ত কাহিনী, তাই এই মিল হয়ে গেলে কাহিনী তো শেষ, মজা শেষ, মানুষের ইন্টারেস্ট শেষ। তাই জন্য ইন্টারেস্ট শেষ করলে হবে না, মজা দিয়ে যাও, ঝগড়ার পর ঝগড়া করে যাও, মনোমালিন্য হও, ফাইট করো, মারামারি করো, চুলোচুলি করো, বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। এই যে কালকে আমাকে কমেন্টে একজন লিখেছে, সীমা মিশিলি এখন খুব আনন্দ ফুর্তির সাথে সংসার করছে। দেখো ফুর্তি, যেই ফুর্তিতে চলে আসবে মানুষ ওকে দেখা কমে দেবে, কিন্তু যেই ফুর্তিতে আসবে দেখা কমে দেবে, আবার পরের দিন অশান্তিতে শুরু করে দেবে। তো এটা এখন ট্রেন্ডিং টপিক, একদম হট ট্রেন্ডিং টপিক যাচ্ছে, যে হয় দেওরের সাথে সংসার পাতো তাহলে মানুষ খাবে, স্বামী সিগারেটের ছাকা বা মনের ছাকা বা খেতে দেয়নি, পড়তে দেয়নি, কষ্ট, সেটা দেখাও, তাহলে মানুষ অবশ্যই গ্রহণ করবে। আর না হলে স্বামী তোমার এমন কাজ করেছে যেটা তুমি বলতে পারবা না, ভেতরে তোমার ভেঙে যাচ্ছে, চুড়ে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, কিন্তু তুমি বলতে পারবা না। আবার তোমার স্বামীকে যদি কেউ কিছু বলে সেটাও তোমার সহ্য হবে না, না সেটাও সহ্য করতে পারবে না। বর পরকীয়া করে না, কিন্তু এই জায়গাটায় তুমি এই কথাটা তুমি ভুল বলেছো। মানে ও ভিডিও করে দিয়েছে, সেই ভিডিও দেখে মানুষ তার চিন্তাভাবনাটা তুলে ধরছে, সেখানেও ও অবজেকশন জানাচ্ছে, এটা কোথাও না কোথাও তুমি ভুল ইঙ্গিত করছো, ওটা কোথাও না কোথাও তুমি ভুল কথা বলছো, এইটা তোমার ভুল বলা হয়েছে। সবার আগে প্রিয়া তোমাকে বলছি, তুমি ভুল বার্তাটা মানুষের মধ্যে ছড়াচ্ছ। আগামী দিন কি করছো জানো? তোমার স্বামীকে ভিলেন তৈরি করে দিচ্ছ। এই ইউটিউবে যারা তোমার স্বামীকেও ভালোবাসতো তারা কিছুদিন পর তোমার স্বামীকে একদম পছন্দ করবে না। তুমি তোমার স্বামীর একটা নেগেটিভ ব্যাপার মার্কেটে ছড়িয়ে দিচ্ছ। তোমার স্বামীকে প্রত্যেকটা মানুষ আর মহিলারা ভীষণভাবে এটা দ্রুত করে, যে তোমার স্বামীর মুখের মধ্যে একটা ভিলেনের ছবি লাগিয়ে, চিন্তার ভিতরে একটা ভিলেনের ছবি লাগিয়ে তোমার হাজব্যান্ড তোমার ওপর টর্চার করে, অশান্তি করে, তুমি অনেক চেষ্টা করছো তবু তোমার স্বামী তোমাকে কোঅপারেট করে না। তোমার স্বামী একটা বাজে স্বামী, তোমার স্বামী একদম খারাপ, যেটা তুমি আর এখন বিশেষ করে বর্তমান সময়ে তুমি একটা বেবি ডেলিভারি করবে, সেই সময় তোমার স্বামীর তোমার প্রতি বেশি করে ভালোবাসা দেওয়া উচিত, বেশি নজর রাখা উচিত। সেই সময় তোমার স্বামী তোমার প্রতি এই রকম অত্যাচার, এই রকম টর্চার, এই রকম মেন্টাল প্রেশার বা এই রকমভাবে তোমাকে চাপে রাখছে, যেটার প্রভাব তোমার বাচ্চার প্রতিও পড়তে পারে। যেখানে তুমি বলছো যে আমাকে সময় দিই, কিছুটা সময় আমি আমাকে দিই, আমি রাতের বেলায় সময় দিই, আমি আমার বাচ্চাকে সময় দিই, তারপরেও মানুষ কেন বলে? লোগোं का काम है कहना, कुछ तो लोग कहेंगे। লোকের কাজ, কিছু তো লোক বলবে। তোমার ভিডিওটা দেখে তোমার ভিডিওর ভেতরে কিছু একটা ভালো, কিছু একটা মন্দ, যেমন কত মানুষ তোমার কমেন্টে আমি লাইভে দেখেছি, আমি প্রিয়া লাইভও দেখিয়েছি, লিখে প্রিয়াদি তোমার ব্লগ
খুব মিস করেছি আজকে, কালকে মনে হয় লাইভ করছিল না, পরশুদিন একটা ও ভিডিও দেয়নি, তাই বলছে খুব মিস করছিলাম তোমার ব্লগটা, তোমার ব্লগ আমার দেখতে খুব ভালো লাগে, তোমার ব্লগের অপেক্ষায় থাকি। এই যে মানুষগুলো লিখছে, তার মানে তোমাকে ভালোবাসার মানুষ আছে, সে ভালোবাসার যারা তোমাকে ভালোবাসে না তারা তোমার হাজব্যান্ডকেও ভালোবাসে। এখন ধীরে ধীরে তোমার হাজব্যান্ডকে তুমি কী করছো, এদের চোখে খারাপ করে দিচ্ছ। তোমার হাজব্যান্ড সেই টর্চার অত্যাচারী স্বামীর মধ্যে একজন হয়ে যাচ্ছে। এবং তুমি যেটা বলতে চাইছো যে অনেক দূরে গিয়ে মানে তোমার মনে হয় যেন সবসময় ফাঁকা থাকি, একা থাকি, মন মানে কষ্ট পাচ্ছ, খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছে। দেখো এই সময় তুমি যদি এগুলো করো, তোমার সম্পূর্ণ প্রভাবটা তোমার ওই ছোট্ট বাচ্চাটার উপরে পড়বে। তাহলে এই যে বাচ্চাটার উপরে এই প্রভাবটা পড়লে কি হবে বলো? তাহলে বাচ্চাটার, আমরা তো মা যখন পেটে বাচ্চা থাকে তখন ঠাকুরের নাম করি, মানে করতে বলে বড়রা, সবসময় স্বামী স্ত্রীর মধ্যে মিল, একে অপর প্রতি। এই যে তোমার ঝগড়া দেখে দেখে যে বাচ্চাটা জন্মাবে, সে বাচ্চাটা কি শিখবে? পেটের ভেতর থেকে কিন্তু এখন তো উন্নত হয়ে গেছে আমাদের সায়েন্স, এখন তোমরা জানোই যে আমরা যাই করি পেটের ভেতর থেকে কিন্তু আমাদের বাচ্চারা সেগুলো সমস্তটাই অনুভব করতে পারে। এটা আমরা অনেক আগে জেনেছি, যখন অভিমন্যু তোমার হচ্ছে পেটে ছিল, তখন কিন্তু অর্জুন ওই চক্রবিদ্য নাকি ওটাকে, যাই হোক অভিমন্যুকে শেখাতে গিয়ে ওই ঘুমিয়ে পড়েছিল ওর মা। চক্রবিদ্য তো, যাই হোক আমি ভুল করলে তোমরা একটু লিখে দিও। চক্রবিউ, ওই ওটা কী করে ভাঙতে হয়, কী করে ওর ভেতরে প্রবেশ করতে হয় সেই অবধি জেনেছিল, কিন্তু যখন কী করে বেরোতে হয় ওর ভেতর থেকে সেইটা জানার মানে করার আগেই, ওইটা কী করে ভেঙে বেরোতে হয় ওটা বলার আগেই মা ঘুমিয়ে পড়েছিল। মা যখন ঘুমিয়ে পড়েছে পেটে বাচ্চাও ঘুমিয়ে গেছে, তার জন্য ওটা শেখেনি। সেটা যে সত্যি কতটা সায়েন্টিফিক ব্যাপার এখন আমরাও জানি, যে আমরা যা খাই সেই টেস্টগুলো কিন্তু বাচ্চারা অনুভব করে। আমরা যখন সূর্যের তাপ নিই তখনও সেই বাচ্চাটাও কিন্তু সূর্যের তাপ নেয়। যখন আমরা স্নান করি, আমরা যা যা করি, আমাদের সারাদিনের যা যা মুভমেন্ট থাকে সেগুলো সমস্তটা ওই বাচ্চার ওপরে গিয়ে এফেক্টগুলো পড়ে। এই যে তোমার পেটে বাচ্চাটা নিয়ে এই সময় যে এই যে তোমার স্বামী স্ত্রীর ঝগড়াটা যে করছো, এটা কতটা ক্ষতি তোমার পেটের ভেতরের বাচ্চাটার ওপর করছো, এটা ভেবে দেখেছো? হ্যাঁ, মানে আমি বলছি পয়সা রোজগার তো অবশ্যই সবার দরকার, পয়সার দরকার নেই ভাই কার, কিন্তু এতটা নিচে নেমে যেও না। সত্যি বলছি প্রিয়া, তোমার সাথে আমার খুব ভালো বন্ডিং নয় যে তোমাকে নিয়ে আমি ভিডিও করতেই পারবো না, কিন্তু কোথাও না একবার দুবার কথা বলেছি, তোমার প্রবলেমটার মধ্যে থেকে যেভাবেই হোক বের করার চিন্তা করেছি, সে কারণে তোমাকে ভালো লাগে কারণ তোমার ব্লগ প্রথম থেকেই বলছি, শুরু থেকেই তুমি একবারে মন্দিরা অবশ্যই তোমাদের গুরুমাতা, মন্দিরাকে অবশ্যই তোমরা দেখে করেছো, কিন্তু কোথাও না কোথাও এসে স্টপ করতে হয়। তুমি মন্দিরার এগেনস্টেও ভিডিও নামিয়েছিলে যখন মন্দিরা পরকিয়া করেছিল, যে তুমি মন্দিরার ছবি রেখে মন্দিরাকে তুমি এত ভালোবাসতে, মানে একটা অন্য আসনে ছিল, যে ওর পরকিয়াটাকে দেখার পর তুমি ওকে মেনে নিতে পারছিলে না, কারণ ওর পরকিয়ার ভিডিওর জন্য প্রত্যেকটা ব্লগারের ভিডিও প্রায় বসে গেছিল, চলছিলই না কারো ভিডিও। মন্দিরার ভিডিও দেওয়ার সাথে সাথে 20,000 25,000 1 ঘন্টার উপরে ওর ভিউ উঠতো, 20,000 25,000। ওর বরের 60,000-এর চ্যানেল 1 লাখ হয়ে গেল এই মন্দিরা সোমনাথের এই পরকীয়ার ঘটনা নিয়ে। মন্দিরার সাবস্ক্রাইবার সেভাবে বাড়েনি, পরে বেড়েছে, যখন মিল হয়েছে তারপরে হয়েছে, কিন্তু সাবস্ক্রাইবার হুড়হার করে বেড়ে গেছে সোমনাথের, কারণ মন্দিরা পারেনি সোমনাথকে নেগেটিভভাবে প্রচার করতে, মন্দিরা নিজে নেগেটিভের মধ্যে পৌঁছে গেছিল। প্রত্যেকটা মানুষ মন্দিরার এগেনস্টে ঝুড়ি কি না বলেনি, কি না বলে ভিডিও নামায়নি, তখন মন্দিরা কিন্তু মন্দিরার খেয়ালেই রয়েছে, কারণ মন্দিরা কোথাও না কোথাও রাহুলের প্রতি ভালোবাসাটা ডিপলি ছিল। মন্দিরাকে কে কী বলছে সেই সব নিয়ে ওর কোনো ফোকাস ছিল না। তোমাদের ঝগড়াটা কোথাও না কোথাও মেকি লাগে কেন জানো তো, তোমরা লোকে কে কী বলছে খুঁজে বেড়াও। স্বামী স্ত্রীর ঝগড়া মানে কি, সে ঝগড়ার ভিতরে যদি সত্যি রিয়েলে ঝগড়া হয় না, তখন আমাকে কে কী বলছে সেটা না, আমার ঝগড়াটা কেন হচ্ছে ঝগড়া নিয়ে সেই বিষয়টা নিয়েই শুধু মাথায় থাকবে। আর যদি আমি ভিউয়ার্সকে জানাতেও চাই শুধু সেই বিষয়টাই জানাবো বা সেই বিষয়টা নিয়েই,
তার বাইরে আমাকে নিয়ে কে কী বলছে, আমাকে নিয়ে কে কী করছে, আমাকে নিয়ে কে কী ভাবছে, কার কী চিন্তা সেটা জানে। কারণ আমি তখন শুধু আমার চিন্তা করব, আমার স্বামীর চিন্তা করব, আমি বাচ্চাদের চিন্তা করব। আমাকে নিয়ে কে কী চিন্তা করছে সেই চিন্তা করা বা সেই দিকে লক্ষ্য করার সময় আমাদের নেই। এটা আমার মনে হয়। আমাকে নিয়ে কে ভিডিওর কি নামাচ্ছে আমার জেনে লাভ নেই। আমি এখন সন্দীপের প্রতি মানে রাগ বর্তাবো না, কেন সন্দীপ আমার সঙ্গে এটা করলো সেগুলো চিন্তা করবো নাকি, এইগুলো কখনোই আমার মানে আমাকে নিয়ে কে কী কোন দিকে কি বললো আমার এইগুলোর দিকে লক্ষ্য করার সময় থাকবে না। এখানটায় বলে রিয়েল ঘটনা, রিয়েলিটি এইখানটায় ভেসে ওঠে। আর অভিনয়, যাত্রা, সাজানো গল্প সেটাও এইখানটায় ভেসে ওঠে। কোথাও না কোথাও রিম্পা জাস্ট বলেছে তোমরা যদি এরকম করো তোমার এটাও তো হতে পারে তোমার বড় কোনো পরকীয়ার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, তাই বরকে এইভাবে ছেড়ে রেখো না। কোথাও না কোথাও রিম্পা কথাটা ঠিকই বলেছে যে সংসারে অশান্তি মানে এই নয় ছেড়ে ছুড়ে দুজন দুদিকে হয়ে যাবা। বসে ভাবো, চিন্তা করো, এক জায়গায় হও, কথা বলো, এইগুলো। কিন্তু রিম্পার কথাটা একদম ঠিক। আবার প্রিয়ার কথাটাও যে ফেলনা তা নয়, যে প্রিয়ার কাছে থেকেও যে পরকীয়া করবে না তার কোনো মানে নেই। তার মানে প্রিয়াটা মেনে নিতে পারছে না। প্রিয়ার প্রতি কিন্তু বরের প্রতি ভরসা আছে, পরকীয়া করবে না, কারণ প্রিয়াকেই প্রিয়ার বর ভালোবাসে। জাস্ট অভিনয় করছে রাগারাগির, যাতে ভিউজটা বা চ্যানেলটা একটু বাড়াতে পারে। ওর চ্যানেলেও ভিডিও দিয়েছে, আর এই কন্ট্রোভার্সি ভিডিওটা ওর বরের চ্যানেলে দিয়েছে, মানে জাস্ট মানুষকে একটু বলার জন্যে। কিছু তো বললো, কিছু তো হলো। এই 15 মিনিট 17 মিনিট 18 মিনিট বলার পর ওই ভিডিওটা দেখার পর তো মানুষ আবার কিছু তো উত্তর দেবে, আবারও কিছু তো বলতে পারবে। এই কিছু বলা বলি চলছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আর গীতাদির ব্যাপারটা বলছি, গীতাদিরকে নিয়ে যেটা বলেছে, হ্যাঁ, কারোর সঙ্গে কারোর যদি কন্ট্যাক্ট থেকে থাকে, তার ভিডিও যদি তারা দেখে অভ্যাস হয়ে যায় বা দেখতে থাকে, তখন কিছু বললে তার উপর এফেক্ট পড়ে। তা বলে প্রিয়া তাড়াতাড়ি করে সেই বিষয়টাকে মানে নিট অ্যান্ড ক্লিন করার জন্য ভিডিও কল করা আর এগুলো করা। আমার কাছে কথা, তুমি মানুষকে বলার সুযোগ দেবে না, আর যদি বলার সুযোগ দাও তাহলে আবার মানুষকে বোঝানোর চেষ্টা করবে না, না না এটা না এটা, এটা না এটা, এটা না সেটা, সেটা না এটা। মানুষ বুড়বক না। আর গীতাদিকেও আমি সবসময় বলি যে একটু ধৈর্য, যদি কাউকে তুমি ভালোই বাসো তাহলে তার প্রতি স্ট্যান্ড পয়েন্টটা একটাই নাও, হয় তাকে একটা সঠিক জায়গায় রাখো, যে তার ভালোটা তাকে বোঝাও, ভালো দিকটা। আর যদি না বোঝায় ছেড়ে দাও, বুঝলে বুঝলো, না বুঝলে না বুঝলো। কিন্তু এখন কালকে কালো, আজকে ভালো, আবার কালকে কালো, আবার আজকে ভালো, এটা না। অ্যাকচুয়ালি ওরা কন্টেন্ট দিচ্ছে, তাই যদি সেটাকে মনে করো পজিটিভলি করবে, পজিটিভলি করো। আর যদি মনে করো না, তোমার ওখানে নেগেটিভ গন্ধ পাচ্ছ, নেগেটিভ করে দাও। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। তোমার মতামত তোমার চ্যানেলে তোমার মতো করে তুমি দেবে। ভালো লাগে গীতাদির যুক্তিগুলো ভালো যায়। অবশ্যই গীতাদি একটা মা, দুটো সন্তানের মা, গীতাদির ভেতরে একটা ইমোশনাল ব্যাপার আছে, তাই ইমোশনালটা আজকে কোথাও না কোথাও প্রিয়ার ওটা কেমন যেন মানে ইমোশনাল করলে তুমি হ্যান ত্যান। শোনো, দুটো বাচ্চার মা, ওর মেয়েদের দিক থেকে ভাবলে পরে তখন ইমোশনালি অটোমেটিক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যে কাজগুলো করছো প্রিয়া, তুমি মানুষের কাছে খারাপ হওয়ার জন্যই কাজগুলো করছো। তোমাকে কতটা ভালো করতে পারছো আমি জানি না, কিন্তু তোমার হাজব্যান্ডকে তুমি যথেষ্ট পরিমাণে মার্কেটে খারাপ করছো। আর আগামী দিনে এই প্রভাবটা তোমার ওপর পড়বে এবং তুমি নেবে। তোমার মতো, সত্যি বলছি, তুমি নিজেকে ভীষণ চালাক ভাবো, কিন্তু তুমি যে কতটা বোকা সেটা আমি যথেষ্টটুকু বুঝেছি, যে তুমি সত্যি বোকা। তুমি কথা মানে বলে না, জিভের আগে তোমাদের কথা থাকে, মানে পড়তে পারবে না, তুমি বলার জন্য ক্যামেরা খুলে ফেলবে। কথাগুলো পড়লো না, আমার যে বললাম, বলার পর পড়বে না মাটিতে, তার আগেই তুমি ক্যাচ করে নিয়ে তুমি বলার জন্য ক্যামেরা খুলবে, যে এটার যুক্তি এটা, এটার যুক্তি সেটা, সেটার যুক্তি। তোমাদের কাছে যদি এত যুক্তিই থাকে তাহলে বলতে বসো কেন? এখন ঘরে ঘরে হয়ে গেছে যে তোমার বরকে ছেড়ে তুমি ফ্ল্যাটে রয়েছো, তোমার বর তোমাকে রেখে চলে গেছে। এই দেখো সকালবেলা ওই জন্য খবরটা দিলাম, নিজের বৌদি নিজের ভাইয়ের বউকে নিয়েই ননদের বর পালিয়েছে, আবার একটা বাচ্চা করে দিয়েছে। তো এইগুলো এখন ঘরে ঘরে চলছে। বলা যায় নাকি? নিজের নাক করলে ধরো অন্য কারোর, তুমি এক জায়গায় পড়ে আছো, তোমার বর, তার মধ্যে তোমার বাচ্চা হবে, দুটো বাচ্চা, ওই যে ননদ, মানে ননদ তার
ওর ঘরেও দুটো বাচ্চা, সেই ননদের বর ওকে ফেলে রেখে ভাইয়ের বউকে নিয়ে পালিয়েছে, তাকেও একটা বাচ্চা করে দিয়েছে। বলা যায় না অভিজিৎ কোথায় না কোথায় আছে, সেখানে দেখো আবার একটা বাচ্চা করে দিল কি না। তুমি তো এখানে ভাবছো না না দূরে থাকা মানেই পরকিয়া নয়, আলবাদ হতে পারে পরকিয়া, আলবাদ হতে পারে, ডিভোর্স না দিয়েও পরকিয়া করছে। আর তোমাদের তো যথেষ্ট গ্রাম, আর গ্রামে এসব বেশি হয়। শহরের মানুষের ভয় থাকে কেন বলো তো, চাকরি বাকরি অফিস আদালত এগুলো করলে না, ওই যে ডিভোর্সটা না দিলে থানা থেকে পুলিশ যাবে, বারবার ওকে ডাকবে, খোরপোশ এগুলোর জন্য চিঠি পাঠাবে। আর এই গ্রামের দিকে কাজ না করলে তাদের তো কোনো, আমি তো কাজ করি না, আমার তো কোনো টাকাই নেই যে আমি খোরপোশ দেবো। তোমাকে তো মেরে পিটিয়ে খোরপোশ বের করতে পারবে না। তোমার টাকা, তোমার কাজ দেখাতে হবে, আর তুমি মান্থলি কত ইনকাম করো সেটা যখন দেখবে, তার ভেতর থেকে তোমার ওর ইনকাম অনুযায়ী ওর কাছে খরপোশ যাবে, খরপোশ যাবে। তাই গ্রামের মানুষরা ওইগুলো চালাক। এই যে যেমন অভিজিৎ তো কোনো কাজ করে না, অভিজিতের তো কোনো সেরকম ব্যবসা নেই। এখন যদি অভিজিৎ সত্যি কাউকে ডিভোর্স না দিয়ে কাউকে ধরলো, অভিজিৎকে তো মেরিয়ে পিটিয়ে তো টাকা বের করতে পারবে না রে ভাই, কারণ ওর নামে তো কিছুই নাই। দেখো তুমি রিম্পাকে এই কথাটা বলে না, যেটাকে নিয়ে তুমি কনফিডেন্স থাকবা সেই কাজটা আগে হবে। তোমার বর তলায় তলায় না অন্য কারোর সাথে সম্পর্ক করে নেয়। ভিডিওটা এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। কি সমাজ জঘন্য জায়গায় গেছে, জঘন্য। তাই বলবো, আমি মানে না করে বা গলা জোর করে কিছুই বলতে পারছি না। আমিও জানি না। আমি আমার ছেলেকে বলেছি মন শক্ত করে ধরে রাখবি, মন ফিসলাতে দিবি না। আমি মেয়েকে বলছি মন শক্ত করে, যদি কারোর সঙ্গে ভালোবাসাও হয়, ভালো লাগেও, কখনো মানে এমনভাবে ভালোবাসবি না যে সে তোকে যখন ছেড়ে চলে যাবে তুই ডিপ্রেশনে গিয়ে তারপরে শোকে তাপে সেই দেবদাসী হয়ে বসে থাকলে, এরকম করিস না। মানে আমরা মজা করি, আমি আড্ডা মারি আমার ছেলে মেয়ের সাথে। অর্ক বলছে মা স্ট্রং, তবে আবারও বলছি মানুষ পাল্টাতে বেশিক্ষণ লাগে না, কে কখন কিভাবে পাল্টে যাবে কেউ জানে না। তার জন্য সাবধান। আজকে যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, কালকে সে তোমাকে সব থেকে বেশি অপছন্দ করতে পারে, এটাও হতে পারে। তাই ভরসা বিশ্বাস কাউকে করো না। নন্দিনী ভট্টাচার্যার প্রোগ্রামগুলো দেখো। ছেলেদের ক্ষেত্রে বলছি, মেয়েদের মন এক জায়গায় থাকেও না, মেয়েরা কাউকে বিশ্বাসও করে না। এখন মেয়েরা বেশি বিশ্বাসঘাতক। ছেলেদের কথা বলছি, ওই নন্দিনী ভট্টাচার্যার ওই ইয়েগুলো দেখবে, ভিডিওগুলো আসে, ছেলেদেরকে কিভাবে শক্ত হতে বলছে। মন কাউকে দিও না, মন নিজের কন্ট্রোলে রাখো, নিজের বশে, কারুর বশীভূত হবে না, একদম কন্ট্রোল।